ক্লাস 8 সায়েন্স সাবজেক্ট চ্যাপ্টার নং 7 টপিকস পৃথিবী ও মহাকাশ। এই অধ্যায়ের প্রথম টপিকসটা হলো মহাকাশ কি, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো, অধ্যায় পড়লে বুঝতে পারবো যে আসলে মহাকাশটা কি। সো আমরা চলে আসি। আমরা জানি, জেনারেল একটা কথা বলে রাখি যে আমরা জানি যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে অ্যাট্রাকশন বা আকর্ষণ করে। বাট এই আকর্ষণ বল, একটা বস্তু অপর একটা বস্তুকে আকর্ষণ করে সেটা ঠিক আছে, বাট এই আকর্ষণ বল কি সব ক্ষেত্রে সমান হয়? সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, যে আকর্ষণ বল কি সব ক্ষেত্রে সমান হয় কি না। সেকেন্ড কোয়েশ্চন, কিসের উপর এই বলের মান ডিপেন্ড করে, কিসের উপর এই বলের মান নির্ভর করে। সো আমরা এটা জানি যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এখন আসি, আকর্ষণটা কখন অভিকর্ষ হবে, কখন মহাকর্ষ হবে। সো এখানে টপিকস নেম পৃথিবী ও মহাকর্ষ। সাপোজ এই বস্তুটাকে আমরা ধরলাম পৃথিবী, মানে এই গোলকটাকে পৃথিবী ধরলাম, এই গোলকটাকে সূর্য ধরলাম। পৃথিবীর সাথে সূর্যের যে একটা অ্যাট্রাকশন আছে, যে একটা আকর্ষণ আছে, পৃথিবীর সাথে সূর্যের যে আকর্ষণ সেটা হলো অভিকর্ষ। পৃথিবীর সাথে সূর্যের যে আকর্ষণ সেটা হলো অভিকর্ষ। আর পৃথিবীর সাথে চাঁদের যে আকর্ষণ সেটাও কিন্তু কি অভিকর্ষ। বাট সূর্যের সাথে চাঁদের যে আকর্ষণ সেটা কিন্তু মহাকর্ষ। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হতে পারি, কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার করতে হবে যে পৃথিবীর সাথে যে কোনো বস্তুর যদি আকর্ষণ হয় সেটা অভিকর্ষ, আর পৃথিবীর বাহ্যিক দুইটা বস্তুর সাথে আকর্ষণ হলো সেটা মহাকর্ষ। পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ অভিকর্ষ, পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ অভিকর্ষ, পৃথিবীর সাথে নক্ষত্রের আকর্ষণ অভিকর্ষ। বাট সূর্যের সাথে চাঁদের আকর্ষণ মহাকর্ষ, সূর্যের সাথে অন্য কোনো বস্তুর আকর্ষণ সেটাও কি মহাকর্ষ। শুধু পৃথিবী বাদ দিলে দুইটা বস্তুর মাঝখানে যে আকর্ষণটা সেটা মহাকর্ষ। আর যদি পৃথিবী উপস্থিত থাকে ওই দুইটা বস্তুর ভিতর, যদি একটা পৃথিবী হয় তখন সেটা অভিকর্ষ। এখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার করা যায় যে সকল মহাকাশই অভিকর্ষ নয়, কিন্তু সকল অভিকর্ষ মহাকাশ। সকল অভিকর্ষ মহাকাশ। সকল অভিকর্ষের যে আকর্ষণটা সেটা কিন্তু মহাকাশ, কিন্তু সকল মহাকাশর অভিকর্ষ হতে পারে না। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে সকল অভিকর্ষই মহাকাশ হবে কিন্তু সকল মহাকাশ অভিকর্ষ হবে না। তো এখান থেকে আমরা ধারণা নিতে পারি যে মহাকাশ কাকে বলে, অভিকর্ষ কাকে বলে। তো যদি আসলে অভিকর্ষ কাকে বলে তখন ইজিলি লিখতে পারবো যে পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর যে আকর্ষণ সেটা হলো অভিকর্ষ। আর যদি মহাকাশ হয় পৃথিবী বাদে দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা মহাকাশ। সো এখান থেকে আমরা কনসেপ্টটা একদম ক্লিয়ার করলাম যে অভিকর্ষ কি মহাকাশ কি। এটা ডিটেলস অনেক কিছু আছে, বাট এটার ডেফিনেশন যেটা, মূল ডেফিনেশন যেটা সেটা হচ্ছে এটা অভিকর্ষ আর মহাকাশ কি, এটা হচ্ছে মূল ডেফিনেশনটা। এখন আসি যে আমাদের সাবজেক্টটা হলো পৃথিবী ও অভিকর্ষ। মহাকাশ সম্পর্কে এই সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল টার্ম আছে। মহাকাশটা কি আমরা সেটা বুঝার আগে একটা জিনিস বুঝাই, যে মহাকাশটা হলো সাপোজ টেনিস বল বা অন্য কোনো বস্তুকে যদি আমরা ছুরি উপরের দিকে মারি তখন বস্তুটা কি হয়, বস্তুটা যখন স্ট্রেঞ্জ শেষ হয়ে যায় তখন বস্তুটা আবার পৃথিবীতে ফিরে আসে, অর্থাৎ কোনো বস্তু উপরে উঠলে সেটা আবার পৃথিবীতে ফিরে আসে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে মহাকাশের কারণে। কারণ পৃথিবী আমাদেরকে নিজের দিকে টানে বা আকর্ষণ করে। পৃথিবীর যে অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বলটা আমাদেরকে নিচের দিকে টানে। এই টানার কারণেই পৃথিবী থেকে বস্তু উপরের দিকে উঠলে সেটা আবার নিচের দিকে ফিরে আসে। সুতরাং মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। যে আকর্ষণটা করতেছে সেটাই হলো কি মহাকাশ। আমি আবারও বলছি যে সকল অভিকর্ষ মহাকাশ হতে পারে, কিন্তু সকল মহাকাশ অভিকর্ষ হতে পারে না। আমরা নিশ্চয় সায়েন্টিস্ট স্যার আইজ্যাক নিউটনের নাম সবাই শুনছি। আইজ্যাক নিউটন কি করছিল, একটা গাছের নিচে বসা ছিল, আপেল গাছের নিচে। যখন আপেলটা পড়ছিল তখন তিনি হঠাৎ করে চিন্তা করলো যে আপেলটা কেন কেন আপেলটা নিচে পড়লো, ডাউন কেন হলো, সেটা তো লেফট রাইটে যেতে পারতো, আপে যেতে পারতো। সো এটা কেন ডাউনে আসলো, নিচের দিকে কেন আসলো? এরপরে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়ে একটা গ্র্যাভিটেশন ল
ডিসকভার করে, যেটা হলো মহাকাশীয় সূত্র নামে যেটা পরিচিত। মহাকাশের সূত্রটা এভাবে তিনি বলছিলেন যে দুটি বস্তু কণার মধ্যকার যে আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর ডিপেন্ড করে। এদের আকার আকৃতি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বেশি হবে, ভর কম হলে আকর্ষণ কম হবে, তাদের দূরত্ব বেশি হলে কম হবে। সুতরাং এটাকে যদি গোছায়া ঠিক মতো বলি তাহলে হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভর গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হলো নিউটনের মহাকাশীয় ল। আর বস্তু কণা সংযোগ সরলরেখা বরাবর কি করবে? ক্রিয়া করবে। সো এটাকে যদি আমরা কি করি, ডেরিভেশন করি এই লটাকে, মহাকাশীয় সূত্র মহাকাশীয় সূত্রের ভিতরে জানার আগে আমরা কিছু ডিটেলস জেনে নিই যে মহাকাশীয় সূত্রের ভিতরে আসলে কি কি আছে। আমরা সপ্তম শ্রেণীতে জানছি যে ফোর্স দ্যাট ইজ বল, একে প্রকাশ করা হয় এফ দ্বারা। সুতরাং বল ইজ ইকুয়াল টু এফ, এফ দ্যাট ইজ ফোর্স, মানে ফোর্সকে প্রকাশ করা হয় এফ দ্বারা। এরপরে ভর, যেটার ইংলিশ মিনিংটা হলো ম্যাস, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করবো, স্মল এম দ্বারা। বিকজ পৃথিবীর যে ভর সেটাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, পৃথিবীর ভিতরে যে বলগুলো আছে, অভ্যন্তরে যে ছোট বলগুলো আছে সেগুলো সবগুলোকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে ওজন, ওয়েট, এটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করবো, ক্যাপিটাল ডব্লিউ দ্বারা। এরপর আসতেছে ডি ফর ডিস্টেন্স, ডিস্টেন্সকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। এরপর হলো জি, ক্যাপিটাল জি, গ্র্যাভিটি, এটা হলো গ্র্যাভিশন কনস্ট্যান্ট, মহাকাশীয় একটা ধ্রুবক জিটা। সো এগুলা খুব ভালো করে খেয়াল করতে হবে। বল যেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, দ্যাটস মিনস ফোর্স। ভর এম, ম্যাস যেটাকে স্মল এম দ্বারা প্রকাশ করব। ওজন বা ওয়েট সেটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। ডি ফর ডিস্টেন্স এটাকে ডি দ্বারা প্রকাশ করব। আর জি ফর হলো গ্র্যাভিশন কনস্ট্যান্ট, যেটা হলো মহাকাশীয় একটা ধ্রুবক, এর মানটা কনস্ট্যান্ট থাকবে, গ্র্যাভিশন কনস্ট্যান্ট। আসি এখন মহাকাশীয় সূত্রে। মহাকাশীয় সূত্রটা হলো, আবার বলি, মহাকাশীয় সূত্রটা হলো মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে। আমি যদি সূত্রটা এখানে লিখি, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে। আকর্ষণ এই বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক। দুইটা বস্তু কণা থাকবে, আকর্ষণ করার জন্য অবশ্যই দুইটা বস্তু লাগবে। ওই দুইটা বস্তুর যে ভর আছে ভরের গুণফলের সমানুপাতিক হবে, আর যে তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে সেটার বর্গের ব্যস্তানুপাতিক হবে, এবং বস্তু কণাদের সংযোগে সরলরেখা বরাবর ক্রিয়া করবে। সো আমরা ধরি এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, আমি কিন্তু লটা ডেরিভেশন করতেছি। দুইটা বস্তু আছে, দুইটা বস্তু, সেন্টার হলো এটা সেন্টার, এটা সেন্টার, এটা। এখানে গোলাকার বস্তু ধরার কারণ হচ্ছে গোলাকার বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি বের করা খুব সহজ। কারণ আমরা যখন সার্কেলার হিসাব করি তখন রেডিয়াসটা হিসাব করি সেন্টার থেকে সেন্টার, রেডিয়াসটা হিসাব করি সেন্টার থেকে সেন্টার। এখানে যদি আমরা ট্রায়াঙ্গেলার ধরতাম তখন কিন্তু অনেক প্রবলেম ফেস করতাম। সো এখানে গোলাকার দুইটা বস্তু যখন ধরবো তখন গোলাকার দুইটা বস্তু ধরাই শ্রেয়। এই দুইটা বস্তুর সেন্টার এখান থেকে, এটা এখান থেকে, এটা এখান থেকে। সো এখানে বলছে দুইটা বস্তুর ভর লাগবে। সূত্রটা ভালো করে বুঝো, যে সূত্রটা প্রমাণ করার জন্য প্রথমে দুইটা বস্তু লাগবে, যে কোনো দুইটা বস্তুর ভর লাগবে। তো ভরকে আমরা এখানে মেস এম দ্বারা প্রকাশ করছি। সো আমরা ধরি এখানে লেট, প্রথম বস্তুটার ভর m1, দ্বিতীয় বস্তুটার ভর m2। ওকে, এরপরে দুইটা বস্তুর মধ্যবর্তী ভরের গুণফলের সমানুপাতিক বলছে। সো আমরা ভর দুটো ধরলাম। এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ডিস্টেন্স। তো ডিস্টেন্স ধরার জন্য ডিস্টেন্স ধরতে হবে কিন্তু সেন্টার থেকে। ডিস্টেন্স কিন্তু এখান থেকে ধরা যাবে না, কারণ আমরা সেন্টার অফ গ্র্যাভিটি হিসাব করবো, ভর কেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি, দ্যাট মিনস ভর কেন্দ্র হিসাব করতে হবে। তো এখান থেকে যদি আমরা ধরি তাহলে এই দুইটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা ডি দ্বারা ডিনোট করব, বিকজ ডি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, মধ্যবর্তী দূরত্ব ডি দ্বারা ডিনোট করব। এরপরে এই দুইটা বস্তু ভিতরে অবশ্যই কি হবে, অ্যাট্রাকশন হবে, একটা আকর্ষণ হবে। সেই আকর্ষণ বলকে আমরা এফ দ্বারা ডিনোট করব, বিকজ এফ ইজ ইকুয়াল টু ফোর্স।
সো এই দুইটা বস্তুর আকর্ষণ হলো এফ, দুইটা বস্তুর ডিস্টেন্স হলো ডি। এখন আমরা সূত্রটা যখন ডেরিভেশন করব তখন আমরা এখানে আবার পূর্বে বলছিলাম যে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দূরত্ব কি আমরা জানছি, ভর কি সেটাও জানছি। সুতরাং আমরা যদি সূত্রটা লিখতে চাই সংক্ষিপ্তভাবে লিখতে পারি যে এফ ফোর্স ভরের গুণফল বলছি, তাহলে ভরের গুণফল হলো m1 ইন্টু m2, ভরের গুণফলের সমানুপাতিক বলল। সুতরাং আমরা এখানে লিখতে পারি প্রপেশন। প্রপেশনিক লেখার কারণ হচ্ছে দ্যাটস মিনস এই সিম্বলটা বোঝায় সমানুপাতিক। আমাদের সূত্রের ভিতরে দুটো জিনিস বলা আছে, একটা হলো ভরের গুণফলের সমানুপাতিক, মহাকর্ষীয় সূত্রের ল ভরের গুণফলের সমানুপাতিক। সুতরাং ফোর্সের সাথে এই ভর দুইটা সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নটা কি সেটা বোঝানোর জন্য সংক্ষিপ্তভাবে যদি বলি যে এই দুইটা ভর যদি বাড়ে তখন আকর্ষণ বাড়বে, এই দুইটা ভর যদি কমে আকর্ষণ কমবে। এটা হচ্ছে সমানুপাতিকের মূল সাবজেক্ট, যে m1 m2 যদি বেড়ে যায় তখন আকর্ষণটাও বাড়বে, m1 m2 যদি কমে যায় আকর্ষণটাও কমবে। এটা হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক। একটা কথা গেল, সূত্রের ভিতরে দুইটাই টপিক আছে, একটা গেল। এরপর হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা হলো ডি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের ফোর্সের সাথে যে দূরত্ব থাকবে সেটা হলো বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক কীভাবে লেখে, 1/d²। দ্যাট মিনস এখানে এটা বোঝাচ্ছে যে ডি 1/d² এর মান যত বাড়বে ফোর্স তত কমবে, এটার উল্টাটা। এখানে সমানুপাতিক, এখানে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কথাটার মিনিংসটা এটা বোঝাচ্ছে যে দূরত্ব যতটুকু বাড়বে আকর্ষণ কমবে, দূরত্ব কমলে আকর্ষণ বাড়বে। এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যদি দূরত্ব বাড়ে আকর্ষণ কমবে, কিন্তু এখানে ভর বাড়লে আকর্ষণ বাড়বে, কারণ এটা সমানুপাতিক, এটা ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিকের একটা জিনিস যদি আমি এখানে এক্সাম্পল দিয়ে বুঝাই, যে এখানে যদি লিখি আমি 1/4 1/2², দ্যাট মিনস 1/4 1/4², দ্যাট মিনস 1/16। তাহলে এখানে শুরুতেই যদি আমি লিখি হাফ, তাহলে এখানে এই মানগুলোর ভিতরে কোন মানটা সবচেয়ে বড় সেটা আমরা সহজেই ডিনোট করতে পারি যে এই মানটা সবচেয়ে বড়, হাফটা সবচেয়ে বড়, বাকি 1/4 বাকি সবগুলো ছোট। কেন ছোট, কারণ ডিভাইডারের নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যত ছোট হবে সেই সংখ্যাটার মান ভ্যালু তত কি হবে, বড় হবে। সুতরাং এই সংখ্যাটা সবচেয়ে বড়, এর উপর স্কোয়ার দিয়ে গেলে সংখ্যাটা খুব ছোট হয়ে যাবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা যত বাড়বে ফোর্সটা তত কমবে, আকর্ষণটা তত কমবে, এটা যত কমবে এটা তত বাড়বে। তো এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম, যে সমানুপাতিক কি, ব্যস্তানুপাতিক কি। এরপরে বলতেছে যে বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর একটা ক্রিয়া করবে। এই দুইটা বস্তু কণা যে দুইটা বস্তু কণা আছে এটার একদম স্ট্রেট বরাবর একটা কি করবে, ক্রিয়া করবে। সো এই এই ডেরিভেশনকে যদি আমরা এখন সমীকরণে নিয়ে যেতে চাই, তাকে সমীকরণে নেওয়া লাগবে, না হলে কিন্তু সূত্রটা প্রুফ হবে না। তাকে সমীকরণে যদি নিই তাহলে সমানুপাতিক চিহ্নটা উঠে যেতে হবে। সমানুপাতিক চিহ্ন